হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমি খুবই ভালো আছি এবং ব্যস্তও আছি। তো এই ব্যস্ততার মাঝে আজকে আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে দুপুরে লাঞ্চের জন্য রান্না বান্না কমপ্লিট করলাম, প্লাস সকালে নাস্তাটাও রেডি করলাম। এটি ছিল শুক্রবারের ভিডিও, কিন্তু আমি এডিট করার সময় পাইনি বলে আপনাদেরকে শেয়ার করতে পারিনি। তো আজকে এডিট করে আপনাদেরকে শেয়ার করছি। তো যেহেতু আজকে শুক্রবার, ওদের এক্সাম নেই। এই যে স্মিতা ঘুমাচ্ছে, স্পন্দন ওইদিকে পড়তে বসছে ঘুম থেকে উঠে। তো এই ফাঁকে হচ্ছে এই যে এখানে স্পন্দনের বাবার জন্য আমি চা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বাচ্চাদের জন্য হচ্ছে দুধ চা বসিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমি আর স্পন্দনের বাবা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আহা, তাড়াহুড়া করতে গিয়ে আমার হাত থেকে পড়ে আমার প্রিয় ঘড়িটার গ্লাস ভেঙে গেল। যেহেতু আজকে শুক্রবার, এর মধ্যে আবার স্পন্দন স্মিতারও এক্সাম নেই, কাজে আজকেই আমরা হুট করেই রাতের বেলা সিদ্ধান্ত নিয়ে আব্বাকে জানিয়ে দিয়েছি এবং দুইজন আজকে রওনা দিয়ে দিলাম আব্বাকে আনার জন্য। কারণ ঠান্ডার 3 মাস আব্বা আমার কাছেই থাকে। কিশোরগঞ্জে তো প্রচুর ঠান্ডা পড়ে, আর ওইদিকে আম্মাও নেই, আর ভাই ভাবিরা সবাই ব্যস্ত থাকে। আব্বা তো আমার বড় ভাইয়ের সঙ্গে থাকে, ভাই ভাবি দুইজনেই টিচার, যে যার মতো ব্যস্ত। কাজে হচ্ছে 3 মাস ঢাকাও ঠান্ডা আবার কম, এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সেজন্য 3 মাস আমার কাছে রেখে দেই। ইনশাআল্লাহ যদি আল্লাহ বাছায় রাখে তাহলে ফেব্রুয়ারি লাস্টের দিকে আবার কিশোরগঞ্জ যাবে। আব্বার এই যে 90-এর উপরে হয়ে গিয়েছে। এদিকে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এখনো হাঁটতে চলতে পারে, যদিও এখন খুব কষ্ট হয় তার একা একা চলাফেরা করা। যেহেতু আজকে শুক্রবার, রাস্তা একদম ফাঁকা, কাজে খুবই তাড়াতাড়ি আমরা চলে আসলাম ট্রাস্টে, মানে গ্যাস নেওয়ার জন্য। এখান থেকে গ্যাস নিয়ে আবারও আমরা বের হয়ে গেলাম। আর এখানে এদিকে রাস্তাটাও একেবারেই ফাঁকা, ট্রাস্টও কিন্তু ফাঁকা ছিল। সব সময় বিজি থাকে, গাড়িতে সিরিয়াল ধরে গ্যাস নিতে হয়, কিন্তু আজকে একদমই ফাঁকা ছিল। কাজে ওইখান থেকেও বের হয়ে খুবই কম সময়ের মধ্যে এলিভেটেড হাইওয়েতে উঠে গেলাম। আর এই ব্যস্ততম ঢাকা শহরের এই জায়গাটায় আসলে আমার কি যে শান্তি লাগে, মনে হয় যে আমি বাহিরের কোনো কান্ট্রিতে রয়েছি। মানে বিশেষ করে আমার কাছে মনে হয় এই জায়গাটা আসলে আমি থাইল্যান্ডে রয়েছে। কারণ এই ঢাকা শহরের যে রোডই যাই না কেন, যানজটে পরিপূর্ণ এবং লোকে লোকারণ্য থাকবেই। কোথাও আপনি এইরকম ফাঁকা একদম ফ্রি রোড পাবেন না। আর আজকে স্পন্দনের বাবা আমাকে বলেছে রাস্তায় গ্রামীণ হোটেলে গ্রামীণ রান্নায়, কাঁচা চুলার রান্নার ব্রেকফাস্ট করাবে, প্লাস গরুর দুধের চা খাওয়াবে। আর এই জন্যেই গাজীপুরে নন্দন রেস্তোরাঁয় এনে থামালো গাড়ি। তো চলে আসলাম এখানে। এখানে নিহারিটা নাকি অনেক টেস্ট, গ্রামের খড়ির চুলায় রান্না করে তারা, তাই ওর আব্বু নিয়ে আসলো এবং অর্ডারও দিয়ে দিল তন্দুল প্লাস হচ্ছে নিহারি। তো এখানকার নিহারিটা খুবই মজা, আমি তো ফার্স্ট টাইম খেলাম। আর খড়ির চুলা রান্না আসলে খুবই টেস্ট। আমরা তো সবসময় গ্যাসের চুলায় খেয়ে অভ্যস্ত, কাজের সত্যিকারের টেস্ট আমরা কখনো পাই না। তো আজকে খেয়ে দেখলাম যে এত মজা। তো নাস্তাটা শেষ করেই আমরা হচ্ছে চায়ের অর্ডারটা দিয়ে দিলাম, কারণ গরুর দুধের চা না খেলে তো হবে না। গ্রামের হোটেলে আসছি, তো এখানকার চাটাও দেখলাম অনেক টেস্ট। এই যে দেখেন চায়ের কালারটা কি সুন্দর আসছে। আর গ্রামের এটাই তো মজা, যে গরুর খাঁটি দুধের চা, ফ্রেশ মাছ মাংস, তারপর হচ্ছে খড়ির চুলার রান্না। তো যাই হোক, আমরা এখান থেকে চাটা খেয়েই আবার বের হয়ে গেলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তো এখানেও কিন্তু রাস্তা একেবারেই ফাঁকা। আজকে যে কি যে শান্তি লাগছে, এই যে মিষ্টি পান খেতে খেতে চলে যাচ্ছি। কারণ হচ্ছে বাইরে গেলে আমি জার্নি করলে মিষ্টি পান পেলেই খাই, আমার খুব ভালো লাগে। এমনি নর্মালি কিন্তু আমি পান খাই না। আর এদিকে রাস্তা ফাঁকা পেয়ে স্পন্দনের বাবা 100-এ 100 চালাচ্ছে গাড়ি, আর গাড়ির স্পিড বেশি থাকলে আমারও খুবই ভালো লাগে। আর এখানকার রাস্তাটা তো খুবই সুন্দর, রাস্তার দুই পাশে সবুজ গাছপালায় ভরপুর, যে কাজে কি যে ভালো লাগে। সামনেই হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, একটু পরেই দেখা যাবে শালবন। এই শালবনগুলি দেখতে এত সুন্দর না, মানে কি বলবো। এই যে দেখেন রাস্তার দুই পাশে শাল গাছে ভরপুর। তো শালবন পার হয়ে আমরা চলে আসলাম রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। এখন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টও পার হয়ে
যাচ্ছি চিন্তাই করতে পারি নাই যে এত তাড়াতাড়ি আমরা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পার হতে পারবো। আজকে ভাগ্যটাই ভালো যে রাস্তা এত ফাঁকা। তো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পার হয়ে আমরা এখন কাপাসিয়ার দিকে আমাদের গাড়ি ছুটে চলেছে। তো ছুটে চলেছে বিনা বাধায়, মানে কোনো যানজট নেই। এই যে কাপাসিয়া চলে আসার পর রাস্তার দুই পাশে অন্যান্য গাছের সঙ্গে কলা গাছে পরিপূর্ণ। দেখেন রাস্তার দুই পাশে কলা গাছ, প্রচুর কলা গাছ। এই কলা গাছ কিশোরগঞ্জ পর্যন্ত থাকে, তার মানে আমার মনে হয় ঢাকা শহরের সব কলা এদিক থেকেই যায়। এত কলা গাছ এবং কিছু দূর দূর দেখা যাচ্ছে যে কলা গাছের বাগান করা রয়েছে। এখন চোখে পড়লো পাকা সোনালী ধান ক্ষেত। উফ, কি সুন্দর গন্ধ আসছে ধানে। আর এই যে আমরা পাকুন্দিয়া ব্রিজটা পার হয়ে যাচ্ছি, এটা পার হলেই পাকুন্দিয়ার এরিয়া শুরু হয়ে যাবে। আর পাকুন্দিয়ার পরেই কিন্তু কিশোরগঞ্জ। তো পাকুন্দিয়া আসার পর চোখে পড়লো রাস্তার দুই পাশে সোনালী ফসলের মাঠ। মানে কোনো কোনো জমিতে ফসল কাটা হয়েছে, কোনো কোনো জমিতে ফসল নিয়ে নতুন মানে অন্য কোনো ফসল ফলিয়েছে। কি যে ভাল লাগছে দৃশ্যগুলি। কোনোটা আবার কেটে জমিতেই রাখা হয়েছে, এখনো নেয়নি। তো আমরা কিন্তু অলরেডি কিশোরগঞ্জ শহরে পৌঁছায় গিয়েছি। এই যে কিশোরগঞ্জ মেইন শহরে গাড়ি ঢুকে গিয়েছে আমাদের। তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা আমাদের বাসার গলিতে ঢুকে যাব, কারণ আমাদের বাসাটা কিশোরগঞ্জ শহরের মধ্যে। এই যে আলম ক্যাডেট কোচিং, আলম ক্যাডেট কোচিং হচ্ছে আমার ভাইয়ার, আলম স্যার হচ্ছে আমার বড় ভাই। তো গাড়ি পার্ক করেই দুইজন তাড়াতাড়ি করে উপরে উঠে আসলাম। আর যেহেতু আজকেই চলে যাব, আমরা তো সাথে কোনো ব্যাগ নিয়ে আসিনি। এই তো এসে দেখি ভাবি রান্না বান্না নিয়ে খুবই ব্যস্ত। আর এইদিকে মিষ্টি আর কমলা আমার কাজিন নাসিমা ছিল, ও রেডি করছে আমাদের জন্য। তো ভাবি সঙ্গে সঙ্গে আমাদের খাবার দিয়ে দিল। আমরা ফ্রেশ হয়ে হাতপট খাবারটা খেয়ে নিয়েছি। আর তাড়াহুড়া করতে গিয়ে ভিডিও করা হয়নি। খুব মজার মজার তরকারি ছিল। আর এখন সারিয়া এবং সারিয়ার হাজবেন্ড আসছে আমার সঙ্গে দেখা করতে এবং আব্বাকে বিদায় দিতে। তো ওরা খেতে বসছে, সারিয়াদের খাওয়া শেষ। সারিয়ার হাজবেন্ড ফরহাদ খাচ্ছে। আর এদিকে স্পন্দনের বাবা খেয়েই ঘুমিয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছে যাওয়ার আগে। আবার তো গাড়ি ড্রাইভ করতে হবে। আর এই যে আমাদের জ্যোতি মনির পাখিগুলি আপনাদেরকে দেখাচ্ছি, দুইটা ময়না এবং দুটি মুরগি। আর এই যে আমাদের ছোট্ট হিয়ামনি, মানে সারিয়ার ছোট বোন, এই দুইটাই আমার মা। আর এখন জটপট রেডি হয়ে যাচ্ছি। রেডি মানে রেডি তো আছি, জাস্ট আবার হিজাবটা খুলেছিলাম, হিজাবটা পরলাম এবং ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে এক্ষুনি বের হয়ে যাব, কারণ সময় নাই, দেরি হয়ে গেছে। 4টা প্রায় বেজে গিয়েছে। জাস্ট 4টায় আমাদের গাড়ি ছেড়ে দিব, তাহলে 7টায় পৌঁছায় যাব। 3 ঘন্টা লাগবে যেতে। এই যে আমার কিউট কিউট মামুনিরা আমাকে বিদায় জানাতে আসছে, ওরা আমার মেজু ভাইয়ের মেয়ে। আর এই যে জামাই মিষ্টি দই রসমলাই নিয়ে আসছে, রসমলাই নিয়ে আসছে স্পন্দন স্মিতার জন্য, তাই প্যাকেট করেই আবার দিয়ে দিচ্ছে আমার গাড়িতে। আর এই যে মিষ্টির দই আমরা খাচ্ছি, এখানে মিষ্টি রেডি করছে। আর ওইখানে আমার বড় ভাবি সবার জন্য দই রেডি করছে। দইটা খেয়ে আমরা বের হয়ে যাব, আর লেট করা যাবে না, যে আমার বড় ভাই। তো সবাই গাড়ির কাছে চলে গিয়েছে, আমি একটু ভিডিও করছি তাই লেট হচ্ছিল আমার আসতে। এই যে আমার আব্বা যাচ্ছে, আর আব্বাকে তো আসলে সামনে থেকে ভিডিও করা যায় না, কারণ আব্বা ছবিও উঠায় না, ভিডিওতেও আসে না। তো এই তো আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। আসার সময় তো খুব আরামে আসছি, যাওয়ার সময়টা জানি না আবার যানজট পাবো কিনা, যেহেতু শুক্রবার বিকেল বেলা তো জ্যাম থাকে একটু। আর যেহেতু আমরা 4টায় রওনা দিয়ে দিয়েছি, এই সময় ওয়েদারটা তো খুবই মজার। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি সূর্য ডুবো ডুবো অবস্থা, আকাশটা কি যে সুন্দর লাগছে। আকাশটা এই মুহূর্তে এত সুন্দর রং ধারণ করেছে, মানে খুবই সুন্দর দেখাচ্ছে আকাশ এবং চারপাশের পরিবেশটা। সূর্য ডুবো ডুবো অবস্থা। তো এখন কিন্তু বিকাল 5টা প্রায় বেজে গিয়েছে। কাজে হচ্ছে আকাশ বিভিন্ন রূপে রঞ্জিত হচ্ছে, এক একবার এক এক রূপ ধারণ করছে, মানে আকাশ রূপ বদলানো শুরু হয়ে গিয়েছে। আর কি যে ভালো দেখাচ্ছে। আর ঢাকা শহরে লাইটের আলোতে এই আকাশের সৌন্দর্য বা সুন্দর
রূপ বদলানো দেখার সুযোগ পাওয়া যায় না। তো এরই মধ্যে আমরা কাপাসিয়া পার হয়ে প্রায় রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে আসছি। এসে এখানে একটি মসজিদ থেকে গাড়ি থামিয়ে এখানে চা খেয়ে নিচ্ছি, যেহেতু এখানে দুধ চা নাই বর্তমানে। আর হচ্ছে আব্বা ওইদিকে ওয়াশরুমে যাবে, তাই এখানে মসজিদের ওয়াশরুমে আব্বাকে দেওয়া হয়েছে। তো চা খেয়ে খুবই তাড়াতাড়ি আমরা আবার চলে আসলাম গাজীপুর চৌরাস্তায়। কিন্তু গাজীপুর চৌরাস্তায় আসার পর শুরু হলো আমাদের দুর্ভোগ। মানে এই যে গাড়ি তো নড়েই না, এখানেই আমাদের 2 ঘন্টা জেমে বসে থাকতে হয়েছে। কি আর করা, কপালে দুঃখ থাকলে কিছু করার নেই। আর এইদিকে আব্বার অবস্থা তো খুবই খারাপ, এমনি অসুস্থ, তারপরে এই যে 92-এর উপরে। তো 2 ঘন্টা পর কোনোভাবে যখন আমরা জ্যাম পার হয়ে টঙ্গী এসে পৌঁছালাম, তারপর শুরু হলো আরেক দুর্ভোগ। মানে প্রত্যেকটা ফ্লাইওভারের উপরে এবং নিচে পুরো জ্যাম, এবং প্রত্যেকটা ফ্লাইওভারের উপরে হচ্ছে কাভার্ড ভ্যান। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ কাভার্ড ভ্যান, আমাদের বায়ে ডানে সব জায়গায় হচ্ছে কাভার্ড ভ্যান। এত বেশি কাভার্ড ভ্যান ফ্লাইওভারের উপরে উঠেছে, যার ফলে মানে জ্যাম লেগে গিয়েছে। আর আমি বুঝতে পারতেছি না যে কাভার্ড ভ্যানগুলি কেন ফ্লাইওভারের উপরে উঠবে। মানে বর্তমানে বাংলাদেশে কোনো কিছুতেই কোনো নিয়ম মানা হচ্ছে না, যার ফলে মানুষের দুর্ভোগ, সব দিক দিয়েই মানুষের দুর্ভোগ। এত বড় বড় কাভার্ড ভ্যানগুলি, আমাদের যে পরিমাণ বাস এবং প্রাইভেট কার, তার থেকে মনে হয় 3-4 গুণ বেশি হচ্ছে কাভার্ড ভ্যান। অবশেষে টোটাল 4.5 ঘন্টা পর সব জ্যাম পেরিয়ে এলিভেটেড হাইওয়ে পার হয়ে আমরা চলে আসলাম এই যে আমাদের মোহাম্মদপুর এরিয়ায়। অলরেডি আল্লাহর অসীম রহমতে আমরা আমাদের সোসাইটিতে এসে পৌঁছালাম। তো আর কতটুকু আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো জানি না, কারণ আমাদের 2টা মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছে। তো বাসায় গিয়ে দেখি বাসার কি অবস্থা। এদিকে আব্বার যেমন অবস্থা খারাপ হয়ে গেছে জার্নি করে, আমার আর স্পন্দনের বাবারও একই অবস্থা। এই যে আব্বা একদম পাঞ্জাবিও খুলে ফেলেছে, মানে সে আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছে জার্নি করে। আর এই যে আমার সেজু ভাইও রংপুর থেকে এসে আব্বার জন্য অপেক্ষা করছে। অলরেডি 12:30 বাজে। এখন আমার আরো অনেক কাজ, রান্না বান্না করতে হবে সবার জন্য। কাজে আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।